কাজেই দীপু চন্দ্র দাসের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটেছে সেটাকে কি বিচ্ছিন্ন ঘটনা বলবার উপায় থাকে, নাকি 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের সময় থেকে আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি যে সারা বাংলাদেশে এমন প্রশিক্ষিত জনতা আছে বইকি যারা পিটিয়ে মানুষ শুধু হত্যা করতে পারে তাই নয়, তারা তারপর তাদের হত্যা অর্থাৎ তাদের এই বিজয়ের চিহ্ন মানুষের মনে গেঁথে দিতে উল্টো করে লাশ গাছে সেতুর সঙ্গে ঝুলিয়েও রাখে। বাংলাদেশের ময়মনসিংহের ভালুকায় দীপু চন্দ্র দাস নামের এক পেটাতে পেটাতে হত্যা করে এবং হত্যা করার পর তার সেই আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এমন স্বাভাবিকভাবেই এ নিয়ে নিন্দাবাদের ঘটনা ঘটেছে, তেমনি এ নিয়ে নিন্দাবাদের ঘটনা ঘটছে বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারতেও। ভারতে এমনকি হিন্দুত্ববাদীরা এই ঘটনার প্রতিবাদে, মানে একে হিন্দু সম্প্রদায়ের ব্যক্তির ওপর হামলা বলে অভিহিত করে এর প্রতিবাদে রাস্তায় নেমে এসেছে। দিল্লিতে, মুম্বাইতে, কলকাতায় বাংলাদেশ হাইকমিশনের সামনে তারা প্রতিবাদ করছে। দীপু চন্দ্র দাসের বিষয়ে এই ঘটনাটি নজরে পড়েছে বিশেষভাবে এ কারণে যে রাতে তার সঙ্গে নৃশংস ঘটনা ঘটে সে রাতেই ওসমান হাদির মৃত্যুর খবর আসে এবং তারপর সারা ঢাকা জুড়েও ব্যাপক রকমের তাণ্ডব শুরু হয়। প্রথম আলো, ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলার ঘটনা ঘটে, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাতভর সারা বাংলাদেশ জুড়েই নানা জায়গায় ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটতে থাকে। এর মধ্যে দীপু চন্দ্র দাস এই সংখ্যালঘু যুবকের কাহিনীটাও বেরিয়ে আসে পরদিন থেকেই এবং সংবাদ মাধ্যমে এর গুরুত্বের সঙ্গে ছাপা হওয়ার পর সরকার, অন্তর্বর্তী সরকার, ডক্টর ইউনূসের সরকার যেমন তীব্র নিন্দা জ্ঞাপন করেছেন, তেমনি নানা পক্ষ থেকেই এ বিষয়ে নিন্দা এবং এটা কি করে এমন নির্মম বর্বর ঘটনা ঘটতে পারলো তা নিয়ে আলাপ হচ্ছে। কিন্তু এই নির্মম বর্বর ঘটনা কি সত্যি বাংলাদেশে একটা বিচ্ছিন্ন ঘটনা বলবার কি কোনো উপায় আছে? এটা বিচ্ছিন্ন ঘটনা। ধরুন হিন্দু যুবকের ওপর এই হামলাটিকে যদি আমরা ধরে নেই, যেমনটা পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনও বলেছেন যে এটি একজন ব্যক্তির ওপরে হামলা এবং সরকার ব্যবস্থা নিয়েছে, সেটিও যদি ধরে নেই তাহলে একে বিচ্ছিন্ন ঘটনা বলা যাবে? 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের সময় আমরা প্রথম জানতে পারলাম যে বাংলাদেশের দিকে দিকে, মানে ঢাকার বাইরে, শহরে শহরে এমন একদল উন্মত্ত জনতা রয়েছে যারা পিটিয়ে মানুষ হত্যা করতে প্রস্তুত। শুধু তাই নয়, পিটিয়ে মানুষ হত্যার পর তারা গাছের সঙ্গে, সেতুর সঙ্গে উল্টো করে ঝুলিয়ে দেয় এবং তারপর নিচে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়। কাজেই হঠাৎ করে যারা দীপু চন্দ্র দাসের ঘটনায় আলোড়িত হচ্ছেন এবং নিন্দাবাদ জ্ঞাপন করে বলছেন বাংলাদেশে এ অবস্থা কখন ঘটলো, তারা সম্ভবত 2024-এর জুলাই আগস্ট আন্দোলনে পুলিশ হত্যা কিংবা আন্দোলনকারীদের ভেতর থেকে বিক্ষুব্ধ জনতা বিক্ষোভের প্রকাশ হিসেবে যেসব ঘটনা ঘটাচ্ছিলেন সেগুলোর দিকে নজর করছিলেন না। একদিকে যেমন বাংলাদেশের প্রথিতযশা, মানে প্রথম সারির সংবাদ মাধ্যমগুলো, প্রথম আলো, ডেইলি স্টার এসব খবর ছাপছিল না সে সময়, ঠিক তেমনি ভাবে পরবর্তীতে ডক্টর ইউনূসের সরকার 8ই আগস্ট ক্ষমতায় এসেই প্রথম যে কাজটি করে সেটি হচ্ছে আন্দোলনকারীদের তরফে যত হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, পুলিশ হত্যা, পিটিয়ে হত্যা, হত্যার পরে ঝুলিয়ে রাখা, পুলিশ কিংবা আওয়ামী লীগ নেতা কর্মী সমর্থকদের, সেসব ক্ষেত্রে একটা ঢালাও দায় মুক্তি দিয়ে সেসব ঘটনা চিহ্নিত করা ঠেকিয়ে দেয় এবং অন্যদিকে এখন পর্যন্ত একটি ঘটনাতেও কোনো মামলা হয় না। 2024-এর 18ই জুলাই ওই আন্দোলন শুরু হওয়ার পরপরই পিটিয়ে হত্যা করার পর তার শরীরের চামড়া ফেড়ে তারপর সেই ব্যক্তিকে ঝুলিয়ে রাখা হয়েছিল এবং নিচ থেকে টায়ার দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছিল এবং শত শত হাজার হাজার মানুষ সেটা মোবাইলে দেখছিলেন, আনন্দ উল্লাস করছিলেন, ঠিক যেমনটা মুষড়ে পড়েছেন, বিমর্ষ হয়ে পড়েছেন এবং বলছেন হলো কি করে এমন একটা ঘটনা, একটা মানুষের মৃতদেহ পুড়ছে, সেটা শত শত জনতা তাকিয়ে দেখছে
এবং ভিডিও করছে, এটা সম্ভব কি করে? এবং 2024-এর 18ই জুলাই প্রথম কিন্তু এই ঘটনা প্রকাশ্য দিবালোকে ঢাকা শহরে ঘটে। এরপর পুলিশ বিরাট বাহিনী, র্যাব নিয়ে, সেনাবাহিনী নিয়ে সেখানে গিয়ে সেই লাশ নামায়। যে ঘটনার প্রেক্ষিতে তখনকার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ওই কথোপকথনটার সূত্রপাত হয় যে একটা একটা করে গুলি করে লাশ নামানো লাগছে, কারণ তখন পুলিশ আসলে ব্যাপক পরিমাণ চারপাশের জনতাকে গুলি করে তারপর তার সহকর্মীটির লাশ নামাতে পারে, এবং নামানোর সময়ও উন্মত্ত জনতা এত ক্রোধান্বিত ছিল যে তাদেরকেও নাকি তখন পুলিশ গুলি করে। এই হচ্ছে বাংলাদেশে লাশ মেরে, মানে পিটিয়ে হত্যা করে চামড়া ফেরে তারপর ঝুলিয়ে রাখা উল্টো করে এবং নিচে আগুন জ্বালিয়ে দেওয়ার প্রথম ঘটনা শোনা। এবং তারপর দেখা যায় 19শে জুলাই এক সময়কার মেয়র জাহাঙ্গীর আলম তিনি যখন আসছিলেন, তার দলের একজন তাকে পিএস হিসেবে চিহ্নিত করে, এক ছাত্রলীগ নেতা জুয়েল মোল্লা, তাকে উত্তরা হাউস বিল্ডিং এর কাছে আন্দোলনকারীরা আটকে ফেলে এবং আটকে ফেলে তাকে পিটিয়ে হত্যা করে গাছের সঙ্গে, আবারও মনে রাখবেন, উল্টো করে ঝুলিয়ে দেয়। এবং এরপর কিন্তু এই ঘটনা অনেকগুলো ঘটেছে সিরাজগঞ্জের এনায়েতপুরে, যে ঘটনাকে সিরাজগঞ্জের এনায়েতপুরের রাজনৈতিক নেতারা, বিএনপি নেতারা প্রকাশ্যে সংবাদ মাধ্যমেই পরে প্রকাশিত হয়েছে, বলেছেন সরকার পতনের জন্য এক মোড় ঘোরানো ঘটনা ছিল, যে তারা এনায়েতপুর থানায় অন্তত 15 জন পুলিশকে হত্যা করতে পেরেছিলেন। যে ঘটনাটিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও একটা মোড় ঘটানো, পিটিয়ে মারা হয়েছিল খুঁজে খুঁজে। কেউ মসজিদের সিঁড়িতে পড়েছিলেন, কেউ কোনো বাড়িতে খড়ের গাদায় পালাতে গিয়েছিলেন, সেখান থেকে ধরে এনে তাকে পিটিয়ে মারা হয়েছিল। এবং সেখানে যখন হত্যা করা হয়েছে তখন বিজয়ের চিহ্ন হিসেবে বিক্ষুব্ধ ছাত্র জনতা পুলিশদের লাশ উল্টো করে গাছের সঙ্গে বেঁধে কষক এক ঘটনা। এই কমাস আগে 2024-এর 5ই আগস্টের এক ঘটনা কমাস আগে বিবিসি বাংলা তাদের অনুসন্ধানে বের করে আনে বানিয়াচং থানার হবিগঞ্জের বানিয়াচং থানার ওই ঘটনায় বিক্ষুব্ধ জনতা যখন পুলিশদেরকে পেটাবে, মারবে, থানা থেকে বের করে আনবে বলে গিয়ে হাজারে হাজারে জড়ো হয়েছিল, তখন সেখানে গিয়ে আর্মি, জেলা প্রশাসক সহ কর্মকর্তারা সারা দিন ধরে, ঘন্টার পর ঘন্টা ধরে তাদেরকে বোঝানোর চেষ্টার পর এক পর্যায়ে নাকি বিবিসি বাংলা অনুসন্ধান করে বলছে চৌধুরী নামের একজন হিন্দু পুলিশ সদস্যকে জনতার হাতে তুলে দিয়ে অন্য পুলিশ সদস্যদের বাঁচিয়ে বের করে নিয়ে আসে থানা থেকে। উন্মত্ত জনতা কিংবা বিক্ষুব্ধ জনতা, যাকে কিনা ডক্টর ইউনূস সরকার ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে অভিহিত করেন, ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে তখন সেই হিন্দু পুলিশ সদস্য সন্তোষ চৌধুরীকে পিটিয়ে হত্যা করার পর তার লাশটিও উল্টো করে থানার সামনে ঝুলিয়ে রাখা হয়। কাজেই দীপু চন্দ্র দাসের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটেছে সেটাকে কি বিচ্ছিন্ন ঘটনা বলবার উপায় থাকে, নাকি 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের সময় থেকে আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি যে সারা বাংলাদেশে এমন প্রশিক্ষিত জনতা আছে বইকি, যারা পিটিয়ে মানুষ শুধু হত্যা করতে পারে তাই নয়, তারা তারপর তাদের হত্যা অর্থাৎ তাদের এই বিজয়ের চিহ্ন মানুষের মনে গেঁথে দিতে উল্টো করে লাশ গাছে, সেতুর সঙ্গে ঝুলিয়েও রাখে। এত সব ভয়ঙ্কর ঘটনা যখন ঘটছে, 2024 সালে এসেই মানবাধিকার সংগঠনগুলো ঘোষণা করলো যে এর আগের বছরের চেয়ে গণপিটুনির সংখ্যা দ্বিগুণ বেড়ে গেছে। কারণ মনে রাখতে হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাত খেতে যাওয়া এক পিটিয়ে মারা হলো, ভাত খাওয়ানোর পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা একটা আনন্দ উৎসবের মতো করে তাকে পিটিয়ে মারলেন। মনে রাখতে হবে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক সাবেক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে মারলো সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই। আর অন্যদিকে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থক হিসেবে পিটিয়ে মারা তো নিশ্চিতভাবেই সারা বাংলাদেশে জায়েজ হয়ে ওঠে। পিতা পুত্রকে বাড়ির সামনে একই সঙ্গে পিটিয়ে হত্যা করার ঘটনাও আগস্টের পরে আমরা জানতে পারি। কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়কে উদ্দেশ্য করে কি ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা হচ্ছে, টার্গেট করা হচ্ছে? বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলার রংপুরের তারাগঞ্জে দলিত সম্প্রদায়ের 2 ব্যক্তিকে ভ্যানচোর সন্দেহে
পিটিয়ে মেরে ফেলা হয় আগস্ট মাসে 2025 সালে। তারা দুজন আত্মীয়, রূপলাল দাস আর প্রদীপ দাস, তারা নিজেদের ভ্যানে করে, এবং রূপলাল দাস পরিচিত ওই এলাকায়, তিনি মুচি হিসেবে বছরের পর বছর ওই এলাকার বাজারে কাজ করতেন, এবং প্রদীপ দাস ভ্যান চালান ওই পাশের আরেক গ্রামে। তারা তাদের এলাকা থেকে কিছুটা দূরে যখন আরেক বাড়িতে যাচ্ছিলেন মেয়ের বিয়ের আলাপ করতে, তখন একদল লোক জড়ো হয় এবং জড়ো হয়ে তাদেরকে পেটাতে পেটাতে মেরে ফেলে। রূপলাল দাস এবং প্রদীপ দাসের পরিবার থেকে বারবার বলা হয় যে কোনো কারণ ছাড়া এই যে একদল উন্মত্ত জনতা হঠাৎ করে এদেরকে সন্দেহ করে পিটিয়ে মেরে ফেললো, এটাকে সম্ভবত বিচ্ছিন্ন ঘটনা হিসেবে ভাববার নিশ্চয়ই সুযোগ আছে। কিন্তু এই যে দলিত সম্প্রদায়ের একদল মানুষ যেখানে বাস করেন, সেরকম একটা জায়গাকে টার্গেট করে, সুনির্দিষ্ট করে একটা ক্রোধে উন্মত্ত জনতা যে দলিত সম্প্রদায়ের দুজনকে, একই পরিবারের দুজনকে হত্যা করে ফেললো, নিশ্চিতভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর, বিশেষ করে হিন্দু সম্প্রদায়েরও প্রান্তিকতম গোষ্ঠী দলিত সম্প্রদায়ের অন্যান্য পরিবারগুলোর ওপর এর দীর্ঘমেয়াদী প্রভাব পড়ে। এই যে বাংলাদেশে একটা কোম্পানিতে, কারখানায় দীর্ঘ ছিলেন বলে তার সহকর্মীরাই রেষারেষির জেরে ধর্ম অবমাননার ট্যাগ লাগিয়ে তাকে উন্মত্ত জনতার হাতে ছেড়ে দিয়ে পিটিয়ে পুড়িয়ে মারার ব্যবস্থা করলো, যে গল্পটা এখন বেরিয়ে আসছে, মানে যে বাস্তবতার কথা এখন বেরিয়ে আসছে, তা স্বাভাবিকভাবেই সাধারণ যে কোনো সুস্থ মানুষকে যেমন আতঙ্কিত করবে, একজন হিন্দু সম্প্রদায়ের বা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে অনেক বেশি আতঙ্কিত করবে। মনে পড়ছে ঢাকার তেজগাঁওয়ে বহু বছরের, মানে 50 বছরেরও পুরনো এক কসমেটিক কারখানার সামনেও কয়েকদিন ধরে ধর্ম অবমাননার অভিযোগে কিন্তু এই বছরেই আন্দোলন চলেছিল, যেখানে একজন ম্যানেজারকে জনতা তাদের হাতে তুলে দেওয়ার দাবিতে মব সৃষ্টি করে দিনের পর দিন ওই জায়গায় আন্দোলন চালিয়ে যাচ্ছিল। তার মানে এই যে কয়েকটি ঘটনার কথা আমরা শুনতে পাচ্ছি, সেগুলো কি দীপুচন্দ্র দাশের ঘটনার মতো সামনে আসছে না, কিন্তু অনেক ঘটনা ঘটছে কিনা সে সন্দেহ তো থেকে যায়। সে অনুসন্ধানের দায়িত্ব তো নিশ্চয়ই বাংলাদেশের সরকারের। যাকে রেখে এসেছিল সেনাবাহিনী জনতা যাতে পিটিয়ে মেরে ঠান্ডা হয় সেজন্যে, তার মা বিবিসি বাংলাকে প্রশ্ন করেছিলেন যে সবাই ফিরল, এই প্রশ্নটা নিশ্চয়ই ওঠে পরিবারের মনে, তাদের স্বজনদের মনে, এবং আমার মনে হয় সহমর্মী মানুষের মনে।